পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in এ বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। নমস্কার, সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং অবশ্যই আমরা আলোচনা করতে করতেই না অনুষ্ঠানে প্রবেশ করি, কারণ সবকিছু বিষয় থাকে তো এই অনুষ্ঠানের মধ্যে। এই নয় যে অনুষ্ঠানটা শুরু হলো, লাইট সাউন্ড ক্যামেরা অ্যাকশন বললাম, আমরা সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে গেলাম, বিষয়টা তা নয়। সর্ববিষয় জ্যোতিষ নির্বাচন করাই হয়েছে এই জন্য যে সব কিছু বিষয়ের মধ্যে রয়েছে এবং ডেফিনেটলি এর মধ্যে জ্যোতিষ কিন্তু লুকিয়ে রয়েছে। আমাদের সঙ্গে কৌশিক ডি কাশ্যপ, অনেক স্বাগত দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। এক যুগ আগের একটা গল্প দিয়ে শুরু করি আজকে। হ্যাঁ, ঠিক এক যুগ আগে, মানে সিটিভিএনে তখন সবে বসেছি কিছুদিন, হয়তো এরকম। গল্পটা একদম জ্যান্ত গল্প, মানে এখনও না 24 ঘন্টা পেরোয়নি। মানে গতকাল গড়িয়াহাট ভাগ্যচক্রের আমার চেম্বার থাকে, আপনারা জানেন, প্রত্যেক সোমবার ওখানে চেম্বার করি, গত 18-19 বছর হয়ে গেল। তা এক যুগ আগে দিদি একটি মেয়ে দেখাতে এসেছিল। আজকে তাকে একটু মহিলা বলা যায়, তখন সে মেয়েই ছিল। 94 সালে বোধহয় মোস্ট প্রবাবলি জন্ম, কালকে দেখাতে এসছে। তো ওই এক যুগ আগে বোধহয় এসেছিলো, সে এক যুগ বা 13 বছর এরকম আর কি, 12-13 বছর মিনিমাম, তার মুখেই বলা। আমি জানতাম না, ভুলে গেছি, স্বাভাবিক। যাই হোক, সে মাসির সাথে এসছিল। কালকে যখন এসছে, অটোমেটিক্যালি আজকে তার বয়স 30+। তা আমার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে আমি জন্মছকটা লিখতে লিখতেই আমি জিজ্ঞাসা করা শুরু করে দিয়েছি তাকে। তা সেই পরিপ্রেক্ষিতে বয়স অনুযায়ী জিজ্ঞেস করলাম, কী ব্যাপার, বিবাহিত জীবনে সমস্যা? করতে করতে সবটা লেখা কমপ্লিট করে এবার তার সাথে কথা শুরু হলো, যাবতীয় কথাবার্তা হলো। 20-25-30 মিনিট ধরে তার বর্তমান পরিস্থিতি, আগামী দিনে কি করবে সেই সব নিয়ে কথাবার্তা হলো। তার মধ্যে সে বললো, স্যার আপাতত দুটো প্রতিকার, এটা করব, তাহলে কি হবে না হবে সেই সব সম্বন্ধে আলাপ আলোচনা হয়ে যখন লেখালেখি আমি শুরু করেছি আর তার হাতে প্যাডের পৃষ্ঠাটা খামে করে এগিয়ে দিচ্ছি, তখন সে মিটিমিটি হেসে আমাকে বলল, আপনার কাছে আমি না 12-13 বছর আগে এসেছিলাম মাসির সঙ্গে। আমি বললাম, তাই? তা সেটা আনুনি কেন? বললো, স্যার সেটা তো কোথায় আছে, সত্যি বলছি। আমি বললাম, এসেছিলে, ভালো কথা, তো আমরা তখন পড়তে। বললো, হ্যাঁ। বললো, আপনার একটা কথা এখনও মাঝে মধ্যে আমরা বাড়িতে আলাপ আলোচনা করে হাসি, সে কথাটা আপনারাও শুনেছেন, দিদিও তো অলস শোনেই আমার পাশে যখন বসেন। সেটা হচ্ছে, মাঝে মধ্যে আমি আপনাদের বলা জন্মছক অনুযায়ী, যদি বিশেষ করে মেয়েদের জন্মছক হয়, মানে যারা স্টুডেন্ট আছে বা জাস্ট স্টুডেন্টশিপটা শেষ হয়েছে, চাকরি বাকরির জন্য চেষ্টা করছেন, আপনারা ভাবছেন বিয়ে দিতে হবে মেয়ের, আমি প্রায়শই একটা কথা বলি, অনেককেই বলেছি, তাদের জন্মছক অনুযায়ী, সেটা হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসায় গিয়ে মনে হবে যার সাথে প্রেম করছি সে ঋত্বিক রোশন, পরে দেখা যাবে আমার পাশের বাড়ির কেলোটা বা পেঁচোটা ওর থেকে ভালো। কমন ডায়লগ, আপনাদের কাছে শোনা, আমার অনেক ক্লায়েন্টই এই ডায়লগটা জানে। তা মেয়েটি তখন মিটিমিটি হেসে বলল, মাসির সাথে এসেছিলাম 12-13 বছর আগে, তখন আপনি বলেছিলেন যে প্রেম বাবা করো না তুমি, মনে হবে কিন্তু ঋত্বিক রোশন, পরে দেখা যাবে পাশের বাড়ির পেঁচোটাও তার থেকে ভালো। তাই আমি বললাম, বলেছিলাম, তার ফলাফলটা কি দাঁড়ালো? বলেছিলাম আমার মনের থেকে বলিনি, তোমার জন্মছক অনুযায়ী আমি বলেছিলাম। আজকেও কথা বলা শুরু করতে গিয়ে যার ফলে বিবাহিত জীবন বা সেই সম্পর্কে প্রশ্ন কিনা প্রথমেই আমি উল্টে প্রশ্ন করে দিয়েছিলাম, লিখতে লিখতে লেখাই শেষ করিনি জন্মছকটা পুরো, তার আগেই সেদিনকেও একই কথা বলে দিয়েছিলাম। তা কি ঘটনা ঘটলো, মেয়েটি 2016 সালে বিয়ে করেছিল, একটি সন্তানও আছে, বর্তমানে সেপারেশনে থেকে ডিভোর্স ফাইল হয়ে গেছে। তা তখন
আমার অ্যাকচুয়ালি রাগও হলো না, অ্যাকচুয়ালি আমার বেদনা হলো। তার কারণ হচ্ছে জ্যোতিষশাস্ত্র যেটা আমাকে দেখিয়েছিল, যেটা আমি যথাযথভাবে সেই স্টুডেন্ট অবস্থায় তাকে বলেছিলাম, তার গার্জেনও তখন তার সাথে ছিল। এবার গার্জেনদের হাতে সবসময় থাকে না সব কিছু। প্রেম প্রীতি ভালোবাসায় ঢুকে যাওয়া মানে, আমি বারবার এটাও ইয়ার্কি মেরে বলি যে প্রেম করা মানে দাউদ ইব্রাহিম হওয়া নয়। কিন্তু বিষয় যেটা হচ্ছে, যাদের জন্মছকের প্রবণতাটা এরকম ডেঞ্জারাস থাকে, প্রেম প্রীতি ভালোবাসায় যুক্ত হওয়া বা প্রেম প্রীতি ভালোবাসা করে বিবাহ সম্পর্কে যাওয়া একটা চরমভাবে কি বলবো, একটা বিপদের সম্মুখে নিজেকে দাঁড় করানোর মতো হয়ে যায়। আমার নিজের যেরকম বেদনা হলো, আরেকদিকে খুব আনন্দও হলো যে গত 12-13 বছর আগে যখন আমি জন্ম ছক অনুযায়ী জ্যোতিষশাস্ত্র মতে যে কথাটি বলেছিলাম কোনো একটা তখন অষ্টাদশী জাতিকাকে, সে কথাটা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যথাযথ বলেছিলাম, নিজের ওপর একটু কনফিডেন্স বাড়লো আর কি। কিন্তু জ্যোতিষশাস্ত্র এই কথাটা কেন বলে? জ্যোতিষশাস্ত্র এই কথাটা বলে এটার জন্য যে আধুনিক যুগ সাপেক্ষে দাঁড়িয়ে আমার বৈবাহিক দাম্পত্য জীবনে প্রেম করে বিয়ে করি কিংবা দেখাশোনা করে করি, যখন সমস্যা আছে, সমস্যা কিছু আসতেই পারে, কিন্তু সেই সমস্যাটাকে আমরা কতটা মিনিমাইজ করতে পারি, কমাতে পারি, তার জন্য প্রেম প্রীতি ভালোবাসা করে বিয়ে করলে তো আর অত প্রপারলি জটক বিচার হয় না। মানে জটক বিচার বলতে যেটা আপনারা অষ্টকূট মিলন, গণ মিলন বোঝেন, ওটাকে আমি কৌশিক ডিকাশ্যপ জটক বিচারই মনে করি না। যার ফলে বিনি পয়সায় যেটা মাই সোলমেটের সাবস্ক্রাইবার কিংবা যারা পেড আপ সার্ভিসে যাচ্ছেন তাদের জন্য যেটা আমি দিয়ে রেখেছি, সেটা ওই অষ্টকূট মিলনটা 5th পয়েন্ট, যেটা আপনারা পয়েন্টের ম্যাচিং দেখেন, গণের মিলন দেখেন, ওটা একটা পয়েন্ট। আধুনিক যুগে অ্যাভারেজ একটা এফেক্ট, তার খুব বড় করে এফেক্ট না। যার ফলে প্রকৃত জটক সংখ্যাতাত্ত্বিক বিচার, যেটা আমি 3 বছর আগে বন্ধই করেছি এই কারণে, যাতে আপামর জনগণ যতজন জ্যোতিষশাস্ত্রকে মানেন, কৌশিক ডিকাশ্যপকে মানতে হবে না, প্রকৃত জ্যোতিষশাস্ত্রকে, সংখ্যাতত্ত্বকে মানেন, আপনার দাম্পত্য বৈবাহিক জীবনে প্রবেশের জন্য আপনার জন্মছকে কোনো নেগেটিভিটি থাকুক চাই না থাকুক, না থাকলে ভালোটা যাতে আরও ভালো করা যায়, আর যদি মন্দ থাকে সেই মন্দটাকে মিনিমাইজ করে অন্তত 0-তে আনা যায় কিনা, ব্যালেন্স করা যায় কিনা, সেই চেষ্টাটা ম্যাক্সিমাম মানুষ করুক। তার জন্যেই কিন্তু গত 3 বছর ধরে যথেষ্ট রোজগার আমার জটক বিচার, যথাযথ জটক বিচার করে ক্লায়েন্টদের থেকে ছিল। প্রত্যেক সপ্তাহে আমি জটক বিচার করলে সেখান থেকেই অনেকটা পয়সা আমি রোজগার করে নিতে পারি আজও। কিন্তু আমি সেটা স্যাক্রিফাইস করেছি একটাই কারণে, যে আমি চাই বৃহৎ সংখ্যার মানুষ এই উপকারটা পাক। যারা আমার চেম্বারে খালি আসছেন শুধু তারা না, আরও বেশি বেশি সংখ্যক মানুষ পান। সকলে তো আমার কাছে আসবেন না, এটা স্বাভাবিক। সকলের আমাকে পছন্দ হবে না, হতে হবে না আমাকে পছন্দ, কিন্তু নিজেকে তো আমাদের সবথেকে বেশি পছন্দ এবং ভালোবাসা আছে। সুতরাং নিজের জীবনটা মসৃণ করা, নিজের সন্তানদের, ভাই বোনদের জীবনটাকে মসৃণ করা, সেটা তো আমরা সকলেই চাই, চাওয়াটাই উচিত, আশা করি চাই। তার জন্যেই মাই সোলমেট করা। এবং এই যে মেয়েটিকে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দেখিয়েছিল, আমি হেসে হেসে বলেছিলাম, সেই কথাটা আজকের পরিস্থিতিতেও তারা হাসাহাসি করে বাড়িতে ইয়ার্কির ছলে বলে। এটা তার বলা গতকালের কথা, গতকাল দুপুরের কথা, তার মুখে বলা। আমি বললাম, তুই যা বলছিস না, আমার মনে হচ্ছে এক্ষুনি একটা রেকর্ডিং করি। আমার মার্কেটিং স্ট্র্যাটেজি যদি খুব ভালো হতো, তুই এই কথাটা বলতে আমি রেকর্ডিং করতাম, এটা আমি কালকেই গিয়ে CTVN-এ চালাতাম বা আমার সম্ভবী আসতে ইউটিউবে চালাতাম। এই ভেগধারী কথাবার্তা লোক চালিয়ে আপনাদের বোকা বানিয়ে দেয়। এত লোক উপকৃত, এই লোকের এই হয়েছে, সব ভেগ, সব ভেগ। সিনেমা আর্টিস্টরা পয়সা নিয়ে ভেগধারী হয়ে সেগুলো বলছে, কিংবা সাধারণ মানুষকেও এনে দাঁড় করিয়ে দিচ্ছে। কে জানতে যাচ্ছে যে মেয়েটির বা ছেলেটির উপকার হয়েছে সে তার মাসির মাস্তুতো বোনের পিস্তুতো ননদ কিনা? আমি জানি? জ্যান্ত উদাহরণ লাইভ স্ট্রিমিংয়ে কখনো দেখেছেন বিজ্ঞাপনে? যে একদম লাইভ। একদম তুই যা বলছিস, আমার মার্কেটিং স্ট্র্যাটেজি যদি ভালো হতো, আমি তোর কথাগুলো রেকর্ড করে নেওয়া আমার উচিত ছিল।
কিন্তু আমি চাই, আমার প্রচার না, জ্যোতিষশাস্ত্রটা মানুষে বুঝুক, সেটা যথাযথভাবে যে কোনো অ্যাঙ্গেলে ব্যবহার করুক, শুধু বিবাহিত জীবন না। বিবাহিত জীবনে একটা কিছু করার চেষ্টা করা যায়, তাই আমি মাই সোলমেটটা করেছি। এবার সেটাকে যথাযথ ব্যবহার করবেন কি না আপনাদের হাতে, আমার হাতে নেই। আমি চেষ্টা করছি, ক্রমাগত চেষ্টা করছি আপগ্রেড করার, মোটামুটি কমপ্লিট। নতুন লোগো দিয়েও দেবীপক্ষের সময় মাই সোলমেট আপনারা সিটিবিএনের পর্দাতেও দেখতে পাবেন, সর্বত্র এবার দেখতে পাবেন। সেটাও কাজ আমাদের অলমোস্ট কমপ্লিট, খালি পিতৃপক্ষ বলে আটকে আছে, দেবীপক্ষ থেকে শুরু করে দেবো। সুতরাং এবার মাবই করে আমরা এগোবো। যথাযথ জ্যোতিষশাস্ত্রটাকে ব্যবহার করা, কেবল প্রতিকার করলে সব হয় না। বারবার আমি বলি শুধু ওষুধ খেলে পেট খারাপ সারবে না, সঙ্গে বিরিয়ানি সারবে না, আবার শুধু ঝোল ভাত খেলেও পেট খারাপ সারবে না। সুতরাং প্রতিকার প্রতিবিধান এবং যথাযথ দিশা জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে দুটোকে অ্যাটাচ করে কর্ম করলে জীবনে বাধাবিঘ্ন আছে, আসবে, কিন্তু ওভারকাম করতে পারবই, হস্যই পড়বে সেখানে। এটা আমার গ্যারেন্টি না, এটা অ্যাস্ট্রোলজির গ্যারেন্টি। সেই জন্যেই অ্যাস্ট্রোলজি 6000 বছর ধরে সব যুগ অতিক্রম করছে, একটাই কারণে, কারণ এত ফ্লেক্সিবিলিটি কোনো শাস্ত্রের মধ্যে নেই। খালি যারা ব্যবহার আমরা করছি জ্যোতিষশাস্ত্রী রূপে, তারাও যেন ফ্লেক্সিবল হয়, তারাও যেন বোঝে যুগটা এআই এর যুগ। এই অফ ক্যামেরা দিদির আমার কথা হচ্ছিল যে দিদির ছেলেরা, আমার মেয়েরা এখন যেভাবে ছবি তোলে, আমাকে আর দিদিকে বললে আমি ফটাস করে দিদির একটা ছবি তুলে দেবো, দিদিও মোবাইল ধরে আমার একটা ফটাস করে সোজাসুজি ছবি তুলে দেবে। এই নিয়ে কথাবার্তা হচ্ছে, এটা স্বাভাবিক তো, কারণ আমরা ওরে বাবারা আমরা যুগের থেকে অনেক পিছনে এখন। এটা আমাদের মানতে হবে, তাদের থেকে এগুলো আমাদের শিখতে হবে। তারা আমাদের সন্তান তো কী হয়েছে, না শিখলে আমরা পিছিয়ে পড়ব, তারা কিন্তু আমাদের জন্য ওয়েট করবে না। এটা বুঝে এই শাস্ত্রটাকে আধুনিকভাবে কিভাবে ব্যবহার করা যায়। এখনও গণের পেছনে দৌড়াচ্ছি, এখনও মঙ্গল দোষ আছে, প্রতিকার প্রতিবিধানের বিধি আছে তো শাস্ত্র মতে। কোন কোন ক্ষেত্রে মঙ্গল দোষ থাকলে একটু থামবো, সেটা বুঝতে হবে তো। অ্যাকচুয়াল বন্ডিংটা কিসে হয় সেটা বুঝতে হবে তো, সেটা খালি অষ্টকূট বিচারে 36 পয়েন্টে হয়। আমি বলছি জাস্ট হয়, মানে অ্যাভারেজ এরকম, ওটার ভ্যালু আজকের বাজারে আমার কাছে একদম সামান্য। অস্বীকার করা যায় না, তাই স্বীকার করে সামান্য পয়েন্ট দিচ্ছি। এবার ভাববেন আপনারা, তার সেটা দেখেই খালি দাম্পত্য জীবনে প্রবেশ করবেন, ভাববেন রাজ্যটক, পরে কালো কোট পরে যারা থাকেন তাদের আয় বৃদ্ধি হবে অবশ্য আপনারা এরকম কর্ম করলে। কারণ মেট্রোপলিটন থেকে টায়ার 1 টায়ার 2 সিটির ডিভোর্স রেট 30% প্লাস। সকলেই প্রেম করে বিয়ে করছে আমরা কি বলতে পারি? একদমই না, দেখে শুনেই বিয়ে দেওয়া হয়েছে। তাতেও কেন টায়ার 1 টায়ার 2 বা মেট্রো সিটিসগুলোয় 30% বেশি ডিভোর্স হচ্ছে আজকে? কেন? খালি অর্থের জন্য? মানি না আমি, ইম্পসিবল। খালি অর্থনৈতিক বৈষম্যের জন্য হচ্ছে না, খালি শ্বশুর শাশুড়ি ডিভোর্স করাচ্ছে না। মিয়া বিবি যদি ঠিকঠাক বন্ডিংয়ে থাকে, সব কিছু তারা জীবনে ওভারকাম করতে পারবে, কারণ বন্ডিংই নেই, বাদ বাকিগুলো আমরা হাত রাখছি, তাই হচ্ছে। ফোনে আছে কেউ, নিয়ে ফেলি বাবা তাড়াতাড়ি। হ্যালো, নমস্কার ম্যাম। নমস্কার। জলপাইগুড়ি থেকে বলছি। জলপাইগুড়ি থেকে কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলের ব্যাপারে জানবো। আচ্ছা, বলি আমার, হ্যালো, হ্যাঁ বলুন বলুন বলুন। হ্যাঁ, তো মানে আমার এর আগে ওখানে ফোন ঢুকেছিলেন, তা দাদা বলেছিলেন যে আমার ছেলের একটা প্রাইভেটে জব হবে, তা প্রাইভেটে ওর জব হয়ে গেছে। বাহ, এখন আমি জানতে, ঠিক আছে, এবার আপনি আপনার ছেলের নামটা আগে বলুন। নামটা বলুন। অয়ন গুহ। অয়ন গুহ। বেশ, ডেট অফ বার্থ 24 অক্টোবর 1996। 24 অক্টোবর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 96। সময় কি? রাত্রি 9:30 হয়েছে, আলিপুরদুয়ারে। রাত্রি 9:30 আলিপুরদুয়ারে। বেশ, কোথায় জব পেল? জবটা কোথায় পেয়েছে দিদি? হ্যাঁ, জবটা ও ইলেকট্রিক প্রাইভেটে করছে, শিলিগুড়িতে করছে। বেশ বেশ, বলুন আজকে কি জানার আছে আপনার ছেলেকে? আমি
সবে শিলিগুড়িতে আগে বলেছিলেন, হ্যাঁ, অনেক হ্যাঁ, অনেক বলেছিলেন। অনেক আমার বাইরে লাইন যেতে কেটেছিলেন। বলেছিলাম। কি বলছেন? বাইরে যেতে বলেছিলেন, কিন্তু এখন আমি জানতে চাইছি ওর বিয়ের জায়গাটা আর এর চেয়ে একটা ভালো জব হবে কিনা। 100% হবে, এর থেকেও ভালো জব হবে, কোনো চিন্তিত হওয়ার কিচ্ছু নেই। আপনার ছেলেকে আমি যেটা বলেছিলাম সেটার জন্য মূলত চেষ্টা করতে বলুন, অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে আরও দূরে চলে যেতে বলুন, রাজ্যের বাইরে পুরো রাজ্যের বাইরে চেষ্টা করতে বলুন। আপনার ছেলের জন্য সামনের বছর জুন মাস থেকে দুর্ধর্ষ সময় আসছে। সুতরাং সামনের ইয়ার এন্ডিংটা, এই যে ইয়ারটা চলছে 25-26, যেটা মার্চ মাসে শেষ হবে ফাইন্যান্সিয়াল ইয়ার, মানে আপনি মোটা করে ধরে নিন সামনের বৈশাখ মাস থেকে ছেলেকে বলুন আরও ভালো করে এই কদিন কাজ করতে থাকুক। সামনের এপ্রিল মাস থেকে পশ্চিমবঙ্গের বাইরেও চেষ্টা করতে, সেটা উড়িষ্যা থেকে কেরালা, কর্ণাটক থেকে তামিলনাড়ু, যেখানে খুশি হতে পারে। মানে আমাদের দিক থেকে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিকে, ঠিক আছে? খুব কম করে হলেও কলকাতার দিকে খুঁজতে বলুন। আমি বলবো কলকাতা না, পশ্চিমবঙ্গের বাইরে খুঁজতে বলুন, উড়িষ্যা থেকে কেরল অবধি, ঠিক আছে? সামনের বৈশাখ মাস থেকে খুঁজতে বলুন। বিয়ে ছেলের ভালো হবে সেটা নিয়ে কোনো চিন্তিত হওয়ার কিছু নেই। ওই জায়গাটা আপনার বৌমা যথেষ্ট ভালো হবে, কালকেই বিয়ে দিতে হবে এরকম তো কোনো ব্যাপার নেই। সুতরাং আগে কর্মের জায়গাটা স্টেবল হোক, সেটা ওর হয়ে যাবে। 26 সালে একটা ভালো পরিবর্তন হবে। 26 জুন থেকে 27 জুনের মধ্যে একটা ভালো পরিবর্তন হবে, সেইটাকে ধরে তারপরে জীবনে এগোবে। 2027 সালে গিয়ে ছেলের বিয়েটা দেবেন। বোঝা গেছে? হ্যাঁ স্যার, আমি বলছি কি ও মানে একজনের সাথে রিলেশনে আছে, এই ভালো তো। লোকের সাথে কি ওর বিয়ে? আছে তো আছে, তাতে কি এসে গেল? হ্যাঁ, তার সাথে জন্মছকটাকে সঠিকভাবে ম্যাচ করাবেন। যদি কিছু গড়বড় থাকে তো তাহলে মুশকিল, আর যদি মেরামতের মতো থাকে তাহলে মেরামত করাবেন, ঠিক আছে? আর আপনার ছেলের জন্য আমি আগেই বলেছি, আপনার শোনাই আছে যে পুনর্বু যোগ আছে, গ্রহণ দোষ আছে, তার মধ্যে বর্তমানে 7.5 চলছে। কিন্তু আপনাকে আমি বোধহয় এই কথাটাও তখন বলেছিলাম যে 7.5 চলছে, মানসিক ভীতি, অ্যাংজাইটি, টেনশন, এটা করি না ওটা করি, এইসব ভাবনা থাকবে ওর মধ্যে, কিন্তু এই 7.5 ওর জীবনটাকে প্রতিষ্ঠা করে দিয়ে যাবে, সেই যোগও কিন্তু চলছে। সুতরাং সেই মতো জীবনটাকে এগোতে বলুন। সামনের বৈশাখ মাস থেকে রাজ্যের বাইরে এরপরে চেষ্টা করতে বলবেন, আপাতত করে যাক, সামনের মার্চ এপ্রিল অবধি চাকরি, নতুন একটা পেলে তারপরে এটাকে ত্যাগ করবে, যেটা সামনের বছর জুন মাস থেকে টাইম শুরু হবে। সেই জন্য চেষ্টাটা এপ্রিল অনওয়ার্ডস শুরু করবে সামনের বছর থেকে, ঠিক আছে ম্যাম? দুর্দান্ত হবে। আর 27 সালে গিয়ে ছেলের বিয়েটা তারপরে ওর পছন্দের মানুষের সঙ্গেই দেবেন, না কি হবে তখন গিয়ে আলাপ আলোচনা করা যাবে, ঠিক আছে? ভালো থাকুন। ধন্যবাদ। আপনাদের অবশ্যই বলি, স্ক্রিনেও তো দেখতে পাচ্ছেন চেম্বারের বিষয়ে 18 তারিখ দুর্গাপুরে তো চেম্বার রয়েছে একদম। আর শনিবার কিন্তু একটু অড ডে, সাধারণত আমি শনি রোববার বাইরে থাকি না, কিন্তু বিশেষ কারণে শনিবার কিন্তু এবারে বর্ধমানে আছি 20 তারিখ। 20 তারিখ, হ্যাঁ, 18 তারিখ বৃহস্পতিবার আর শুক্রবার দিয়ে শনিবার দিন শুক্রবার খর্দা চেম্বারে থাকবো, এখানেও আসবো আপনাদের সামনে। বৃহস্পতিবার থাকবো দুর্গাপুর, বুকিং তো অনই আছে, এবং বর্ধমানেরও বুকিং অন আছে, যেটা 20 তারিখ আছে শনিবার কিন্তু। হ্যাঁ, সুতরাং পুজোর আগে এই দুটো বাইরের চেম্বার পাবেন। পুজোর পরে আসানসোলের ডেট আমি দিয়ে দেবো, এবং তার পরবর্তী ক্ষেত্রে শিলিগুড়িও। তার আগে পুজোর আগে দুর্গাপুর বর্ধমানবাসী তো অন্তত পাচ্ছেন আপনারা খুশি থেকে। আসানসোলের কারুর দরকার থাকলে রানীগঞ্জ আসানসোল তারাও একটু কষ্ট করে দুর্গাপুর চলে আসতে পারেন, একদম, ঠিক আছে? এবং আগামীকাল অবশ্যই শেওড়াফুলিতে তো বসছেন, শেওড়াফুলিতে আগামীকাল চেম্বার রয়েছে, এবং বুকিং নাম্বার যাচ্ছে 9830108269 এবং 9836159501। এই বুকিং ফোন নাম্বারে আপনারা বুকিং করতে পারেন। এখনো একটা ফোন আমরা নিতে পারি, 5 মিনিট থাকলে নেব, যদি থাকে আমরা ফোন নেব, আপাতত আলোচনা। হ্যাঁ, এবার বিষয় হচ্ছে দিদি দেখুন, যেখানে বিষয়টা মায়ের চিন্তা, ছেলে প্রেম করছে, বিয়েটা কেমন হবে, এবার ওর জন্মছকে অলমোস্ট কম বেশি ঠিক আছে বিয়ের জায়গা, কিন্তু বিষয় যেটা হচ্ছে যে বিয়ের জায়গা তো নয় ঠিক আছে, কিন্তু যেটা ঠিক নেই সেটা চতুর্থ দশম অ্যাক্সিস যখনই খারাপ থাকে। চতুর্থ মানে আমার গৃহ, ধনস্থান মানে আত্মীয় পরিজন কুটুম্ব আমার, এবং
পরবর্তী ক্ষেত্রে বিবাহিত জীবনে অপরের। হোলসাম রিলেটিভ সেকেন্ড। 4th হাউস আমার গৃহ। ছেলেদের ক্ষেত্রে শ্বশুরবাড়ির অত ভাবনা করার কিছু নেই, কিন্তু মেয়েদের ক্ষেত্রে যখন তারা মহিলা হয়ে বিবাহিত হয়ে বৌমা হবে তাদের ক্ষেত্রে অবশ্যই 10th হাউসেরও প্রয়োজনীয়তা আছে। অর্থাৎ 4th, 10th, 2nd অবশ্যম্ভাবী বৈবাহিক দাম্পত্য জীবনে দেখার প্রয়োজনীয়তা আছে। ছেলেটির ক্ষেত্রে সপ্তমাধিপতি সপ্তমে বসে আছে, অংশ মহাপুরুষ রাজ্য করে, সুতরাং বউ ভালো হবে বোঝা যাচ্ছে। ইন জেনারেল নর্মাল চার্ট থেকে D9 চার্টে একটু এফেক্ট অবশ্যই আছে, কিন্তু নর্মাল চার্টে ঠিক আছে, মানে ঠিকঠাক বলা যায়। কিন্তু 4th, 10th অ্যাক্সিস ঠিক নেই। তার মানেটা কি দাঁড়ালো? তার মানেটা ছেলেটিকে তো বাড়ির বাইরে যেতেই হবে, বিবাহিত জীবনে মেয়েটিও কিন্তু বাড়ির কাছে থাকতে পারবে না, কারণ এই ছেলেটিকে বিয়ে করলে তাকেও দূরেই থাকতে হবে। তার কারণ এই জন্মচক্রের ওভারঅল প্রবণতাই এটা যে আমার সাথে বউ দূরে থাকবে, আর তা না তো আমি দূরে গিয়ে সেইখানে থাকে বা দূরবর্তী ক্ষেত্রে থাকে এরকম কোনো মেয়ের সাথে আমার বিয়ে হবে। তার মানে দূরটা কনস্ট্যান্ট। হয় আমি পাশের বাড়িতেও বিয়ে করতে পারি, করে তাকে নিয়ে দূরে চলে যেতে পারি, অথবা আমি দূরে চলে গেলাম কর্মসূত্রে, পরবর্তী ক্ষেত্রে সেই জায়গাকার বা অন্য জায়গার আরও দূরবর্তী ক্ষেত্রের কোনো লেডিকে বিয়ে করলাম, করে দূরেই থাকলাম। সুতরাং আমাদের এখানে একটু ব্যাক প্রসেসে অঙ্কের মতো অ্যাস্ট্রোলজি, এটা কোনটা প্রপার রেজাল্ট সেটা দেখতে হয়, সেই অনুযায়ী কর্মপন্থা ঠিক করতে হয়। কারণ এখানে রেমেডি দিয়ে ঘরের কাছে বউকে নিয়ে থাকবো আর চাকরি করবো হবেই না। একেবারেই। আরেকজন বন্ধু রয়েছেন। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি আসানসোল থেকে বলছি, উৎপলা পাল। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানি। ছেলের নাম বলুন। রূপম পাল। বলুন, ডেট অফ বার্থ Date of বলুন, birth। ঝাঁটাঝাট। 6 মে 1992। 6 মে। বাহ। সময় বলুন। সময় সন্ধ্যে 8:40। 8:34। 40। সময়, আসানসোল? জন্মস্থান, হ্যাঁ? স্থান, স্থান। আসানসোলে জন্ম? কি বলছেন? জন্মস্থান আসানসোল মহকুমা হসপিটাল। ব্যাস, মহকুমা হসপিটাল, ওটা আমার জানার দরকার নেই, ওটা স্বাস্থ্য দপ্তরের জানার দরকার। কি বার ছিল? বুধবার ছিল। বেশ, বৃশ্চিক লগ্ন, মিথুন রাশি আপনার ছেলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলুন কি জানার। বাবা, এ তো প্যালপিটেশন। বিয়ে তো হয়েছে না হয়নি? না না, বিয়েটা হয়নি, বিয়ের জন্য চেষ্টা করছি, হচ্ছে না, সেই জন্যই জানতে চাইছি। সেকেন্ড হাউসে রাহু, অষ্টমে কেতু, বলে বলে আমার গলার নালি ব্যথা হয়ে গেছে। দ্বিতীয় ঘরে রাহু, অষ্টমে কেতু, বা দ্বিতীয় ঘরে কেতু, অষ্টমে রাহু, দ্বিতীয় অষ্টম অ্যাক্সিসে রাহু কেতু থাকা মানে বৈবাহিক দাম্পত্য জীবনে প্রবেশ করতে ডিলে হবেই, সহজে বিয়ে হবে না। অথবা যদি খুব তাড়াতাড়ি বিয়ে হয়, লিখে দিতে পারি, বাঁ হাতে সই করে দিতে পারি, খুব তাড়াতাড়ি বিয়ে হলে সেটা ডিভোর্স হবে। সুতরাং এখানে বিয়ে ডিলে হচ্ছে, ভাবনা করার কিছু নেই। আপনার ছেলের চন্দ্রকেতু অষ্টমে কেমদ্রুম এবং গ্রহণ দোষ করে বসে আছে, ওটাকে শান্তি প্রতিবিধান করুন। ছেলের চাকরি তো ভালোই করে মনে হচ্ছে আমার এখানে। কন্ট্রাকচুয়াল করে। কন্ট্রাকচুয়াল কি সরকারি? হ্যাঁ সরকারি, 7 বছর পর্যন্ত চাকরি আছে, কিন্তু কন্ট্রাকচুয়াল। কন্ট্রাকচুয়াল, তা ভালো দেখে সরকারি চাকরির চেষ্টা করতে বলুন। সরকারি চাকরির যোগও আছে, টেনশন প্যালপিটেশন, এসব কন্ট্রাকচুয়ালে জীবন যাবে নাকি? ভালো চেষ্টা করতে বলুন। বৈবাহিক দাম্পত্য জীবনের জন্য গ্রহণ দোষ শান্তি করে ধীরে সুস্থে টাইম অনুযায়ী সেই মতো ধীরে সুস্থে এগোন। বিয়ের মতো জায়গা সামনের বছর থেকে বেশি ভালো করে শুরু হবে, ঠিক আছে? তবে দুমদারাক্কা বিয়ে দেবেন না, তাতে কিন্তু মুশকিলে পড়ে যাবেন। একেবারেই। আপনাদের অবশ্যই বলে রাখি যে আগামীকাল শেওড়াফুলি চেম্বার রয়েছে দাদার, এবং আগামী বৃহস্পতিবার 18 তারিখ দুর্গাপুর, এবং শনিবার অবশ্যই শিলিগুড়ি, এই বর্ধমান, 20 তারিখ বর্ধমান চেম্বার, বর্ধমানে দেখা হবে। অনেক ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।